ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য? আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ। এখানে আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ আওয়ামী লীগ কর্মীরা রাজপথে নামে যায় এবং তারা তাণ্ডব লীলা চালাচ্ছে এবং ঢাকার উদ্দেশ্যে তারা যাচ্ছে। এদিকে আজ 6 লক্ষ আওয়ামী লীগ কর্মী ঢাকা দখলে আসে। দুপুর থেকে শাহবাগ আবারও উত্তাল হয়েছে, সবাই ডক্টর ইউনূসের উপর আক্রমণ করে। সমন্বয়ক উপদেষ্টা সবাই হিমশিম খাচ্ছে, দেশের প্রতিটা জনগণ আতঙ্কে আছে। ওদের লাইফ তো অলরেডি শেষ, যেখানে বাংলাদেশটারই কোনো লাইফ নেই, অলরেডি পুরো দেশটাই এখন লাইফ সাপোর্ট। মানে তারা সচিবালয়ে ঢুকে প্রথম সারিতে থেকে ভাঙচুর করেছে। সচিবালয়ের সিসি ফুটেজ, মানে সিসি ক্যামেরার ফুটেজে তাদের দেখা গেছে সচিবালয়ে তারা আবেগে ঢুকে গিয়েছিল এবং সে বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে লাথি মারার চেষ্টা করছে। তারা মনে করছে আওয়ামী লীগ মরে গিয়েছে, কিন্তু তারা তো আন্ধা, তারা তো চোখে দেখে না যে আওয়ামী লীগের যে কিছুই হয়নি। আমি বঙ্গবন্ধু গেরিলা বাহিনীর প্রধান বলছিলাম। ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে আপনি একটা ছেলেকে গুলি করেছেন, আমাদের এক সহযোদ্ধা ভাইকে। আপনাকে সরকার নির্দেশনা দিয়েছিল গুলি করার জন্য, ওকে ব্যক্তিগতভাবে। আগামী ঐতিহাসিক 36শে জুলাই সংসদ ভবনের সামনে প্রধান উপদেষ্টা নিজে থেকে সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে, শহীদ পরিবারদেরকে সাথে নিয়ে এবং জুলাইয়ের সমস্ত স্টেক হোল্ডারদেরকে সাথে নিয়ে জুলাইয়ের ঘোষণাপত্র পাঠ করবেন। প্রতিটা ক্ষেত্রেই একটা প্রশ্ন সামনে আসছে, তাহলে সরকার কি করছে? সরকার কেন আছে? সরকার যদি ফাংশন করতে না পারে তাহলে সরকারকে আমরা কেন রেখেছি? সরকার কেন দায়িত্ব পালন করছে ও দায়িত্ব পালন করতে অক্ষম বলে সরে যাচ্ছে না? ঠিক পাকিস্তানে আমলে পাকিস্তানি হানাদার বাহিনী যেরকম টর্চার করছে, ঠিক সেই ধরনের টর্চার করলো শেখ হাসিনা এবং তার দোসররা যে অপরাধ বাংলাদেশে করেছে। একদিকে শেখ হাসিনার অপরাধ নিয়ে এখনো অনেক আলোচনা সমালোচনা হচ্ছে, অন্যদিকে আজকে আওয়ামী লীগ কর্মীরা বিশাল একটি ষড়যন্ত্র নিয়ে মাঠে নামে। দর্শক শ্রোতা, আপনারা একটা ঘটনা জানেন যে গত 2 দিন যাবৎ আওয়ামী লীগ কর্মীদেরকে নিয়ে অনেক কথা হচ্ছে যে আওয়ামী লীগ কর্মীরা গেরিলা প্রস্তুতি নিচ্ছে, তারা ট্রেনিং নিচ্ছে দেশের বিভিন্ন জায়গায় এবং আন্তর্জাতিক বিভিন্ন দেশেও তাদের কর্মীদেরকে ট্রেনিং দিয়ে বাংলাদেশকে দখল করার জন্য তারা গোপনে থেকে পরিকল্পনা করতেছে। দর্শক শ্রোতা, আজকে রাজধানীর মধ্যে যা যা ঘটতেছে, আওয়ামী লীগ কর্মীরা যা যা করতেছে, অন্যদিকে এই নিয়ে আমাদের দেশের বর্তমান সরকার তিনি কি পদক্ষেপ নিচ্ছেন বা বর্তমানে সার্জিস, হাসনাত, উপদেষ্টা সমন্বয়ক তারা কি করতেছে, সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে কন্টিনিউ করবেন, দেশের সকল আপডেট এই একটি ভিডিওতে দেখতে পারবেন। আসুন আপনার কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। ঢাকা দখল, তাদের 6 লাখ কর্মী যদি আসে না, পারবে না, এই সরকার পারবে না। এখন আর আপনারা যারা এই সরকারের সমর্থক, তারাও আপনারা বুদ্ধি একটু মাথা খাটা একটু ভাবেন, এই সরকারের পক্ষে সম্ভব কিনা আওয়ামী লীগকে ঠেকানোর জন্য? আওয়ামী লীগ কতটা দুর্ধর্ষ, কতটা ডেঞ্জারাস কম বেশি আপনারা জানেন। 17টা বছর একটানা তারা ছিল, 17 থেকে 19 বছর তারা একটানা ছিল। তারা যে খাতারনাক হতে পারে, কি করতে পারে তারা ভালো করে জানে। घूच के मारेगा, घूच के मारेगा, घर में घूच के मारेगा, रब्बा कर देगा, सबको रब्बा कर देगा। যেটাকে বললাম না, ভারত তো আওয়ামী লীগ তো বেঁচে গেছে, পার্শ্ববর্তী দেশ ভারত, কেউ নৌকে উঠায়, কেউ লুঙ্গি উঠায় দৌড়ে, কেউ বর্ডার দিয়ে কোনো মতে পার হয়ে গেছে। ভারত সরকার তাদের কাজ করে দিয়েছে, কারণ ভারত তাদেরকে বন্ধু মনে করে। কিন্তু তোমাদের না যাওয়ার জায়গা আছে আমেরিকাতে, আরে পাসপোর্ট মিশাইবে করতে গা। দ্বিতীয়ত না যাওয়ার অবস্থা ছিল ভারতে। কি অবস্থা, কি যে অবস্থা বললাম। এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা করছি, তখন শাহবাগে ভুয়া জুলাই মুক্তিযোদ্ধা এবং আসলি জুলাই মুক্তিযোদ্ধা, বুঝছেন, আসলি এবং ভুয়া, মানে আসল এবং নকল, বুঝছেন, তো 2 মুক্তিযোদ্ধার ভিতরে ফাইট লেগে গেছে, বুঝছেন, সেই শাহবাগের মনে। তো ভিডিও করতে আসছিলাম সেই প্রসঙ্গ নিয়ে, 2টা সুখ দুঃখের কথা বলি আপনাদের সাথে, কিন্তু এখন প্রসঙ্গ এসে পড়ছিল আরেকটা, যে এটা হলো আরো খাতারনাক ইস্যু। সেটা হলো যে আওয়ামী লীগ বর্তমানে সাময়িকভাবে নিষিদ্ধ, স্থগিত, যেটাকে বলে নাকি পোস্টপন্ড করা সেই আওয়ামী লীগ বলে সামরিক গেরিলা প্রশিক্ষণ নিতেছে। আওয়ামী লীগ বলে সামরিক গেরিলা প্রশিক্ষণ নিতেছে, এবং সেই গেরিলা প্রশিক্ষণ কে দিচ্ছে? সেটাও বাংলাদেশের যে সশস্ত্র বাহিনী রয়েছে, যে সেই সশস্ত্র বাহিনীর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার নাম হলো মেজর কিনা আমি জানি না, কিন্তু নাম হলো তার সাদিক ভাই। তো সাদিক ভাই বলে যে আওয়ামী লীগের বিভিন্ন যে অঙ্গ সংগঠন, বিশেষ করে যুবলীগ, ছাত্রলীগ রয়েছে, তাদেরকে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আইনা যে বসুন্ধরা যে কনভেনশন হলটা রয়েছে, ইভেন উত্তরার বিভিন্ন বাসাবাড়ি ভাড়া করে তারা সেখানে গেরিলা ট্রেনিং। তো গেরিলা ট্রেনিং তো বুঝছেন, যে বন্দুক, রাইফেল, পিস্তল, গ্রেনেড, আর কি কামান ট্যাঙ্ক, আর কি প্লেন তো নাই, সাবমেরিন চালাতে পারবো না, এটা তো হবে না। ট্যাঙ্ক না ট্যাঙ্ক যুবলীগের লোকেরা চালাতে পারে। ভাই আপনারা যুবলীগ আর যারা আওয়ামী লীগ আছে একটু কমেন্ট করে জানেন তো ভাই, যারা আপনারা বহুদিন ধরে যুবলীগ এবং আওয়ামী লীগ করেন, আপনারা একটু ট্যাঙ্ক চালাতে পারেন কিনা? কারণ আপনাকে তো ট্রেনিং দিতেছে, তো আপনার ট্যাঙ্ক না চালাতে পারলে কেমন হবে, বুঝছেন, তো ট্যাঙ্ক তো চালাতে দেবো। তো যাই মনে হয় না ট্যাঙ্ক চালাতে পারে। তো এখন ওই যে বন্দুক এগুলি ভালো প্রশিক্ষণ, তারপরে কেমনে মারপিট করবো, তারপরে কেমনে কেচকি মেরা ফালাইবো, কেমনে ল্যাং মেরা ফালাইবো, কেমনে ঘুষি দিব, কেমনে তলপেটে লাথি দিব, কেমনে ঘাড়ে মারবে, বুঝছেন। তো এইগুলো কিন্তু গেরিলা ট্রেনিং বলে। গেরিলা ট্রেনিং বলতে তো আমরা তাই বুঝি।
যেমন 1971 সালে গেরিলা ট্রেনিং হয়েছে, তারপরে বিশ্বের বিভিন্ন দেশে কোনো না কোনো মানে এই মুহূর্তে যখন আমি ভিডিওটা করছি বিভিন্ন দেশে এই ধরনের গেরিলা ট্রেনিং চলছে। এটা নতুন কোনো ঘটনা না, তো বাংলাদেশের জন্য এটা নতুন ঘটনা যে আওয়ামী লীগের জন্য গেরিলা ট্রেনিং এর আয়োজন করছে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর ওপর আরেকজন মেজর বা এই পদমর্যাদার কেউ একজন হবে মিস্টার সাদিক সাহেব, যদিও তাকে ধরে নিয়ে আসছে। তো এখন ঘটনা অ্যানালাইসিস করে যেটা আমি দেখলাম সেটা হলো যে আমাদের আসাদুজ্জামান খান কামাল নাকি বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তারপরে হাবিবুর রহমান নাকি যেন নাম, বাংলাদেশের প্রাক্তন ডিএমপি প্রধান, বাংলাদেশের ডিএমপি কমিশনার ছিল, নামটা ভুলে গেছে, আপনি একটু মনে করেন কি আব্দুল্লাহ জানি নামটা, তো যাই হোক। তো তারা বলে দুইজনে কলকাতা যে সল্ট লেক এলাকাটা আছে, তো সেখানে একটা বাড়িতে বসে তারা প্ল্যান করছেন যে আওয়ামী লীগের যত নেতাকর্মী আছে তারা তো এখন ঘর হারা, সন্তান হারা, পরিবার হারা, দেশ হারা, আর কি হারা, বুঝছেন, এটিএমের মতো ঘোরাঘুরি করতেছে, বিভিন্ন জায়গায় গিয়ে ঢুকে রয়েছে। তো এখন এদের থেকে এমনি কি করা যায়, বড় বড় নেতারা তো এখন চলে গেছে, তো তাদেরকে তো বিরাট বিপদের ভিতরে ফেলাই গেছে। তো এখন তারা চিন্তা করতেছে যে এমনি তো চলে না, একটা বছর হয়ে গেল, এমনি তো চলে না, একটা বছর হলো, তো এখন এক বছরের ভিতরে বাংলাদেশে যে বর্তমান সরকার রয়েছে, ইউনূস সাহেবের সরকার, ও তো আর তেমন কিছু করতে পারেনি। এই সরকার তো কানা ল্যাঙ্গা লুলা বোবা, বুঝছেন, কিছু বুঝেও না শুনে না, কানে আলাই শুনেও নাই সরকার, এত চিল্লাচিল্লি করে আমরা ভিডিও। প্রতিটা ক্ষেত্রেই একটা প্রশ্ন সামনে আসছে, তাহলে সরকার কি করছে, সরকার কেন আছে, সরকার যদি ফাংশন করতে না পারে তাহলে সরকারকে আমরা কেন রেখেছি, সরকার কেন দায়িত্ব পালন করছে, কেন দায়িত্ব পালন করতে অক্ষম বলে সরে যাচ্ছে না, এই প্রশ্নগুলো বারবার ঘুরে ফিরে আসছে এবং ঘুরে ফিরে বিভিন্ন জন এই প্রশ্নগুলো করছেন। গত 2 দিন আমরা শাহবাগে অরাজক পরিস্থিতি দেখলাম। পরশুদিন শাহবাগ অবরোধ করা হলো প্রথমে, সেই অবরোধকালীন সময়ে প্রায় সব গণমাধ্যমে অমানবিক চিত্র ফুটে উঠতে দেখলাম। গতকালকে দেখলাম আর এক বাস্তবতা, সেখানে আর এক দল জুলাই যোদ্ধা এসে অবরোধ করা জুলাই যোদ্ধাদের মারপিট শুরু করলো, ভাঙচুর করলো, মঞ্চ সরিয়ে ফেললো। সেই পরিস্থিতি তৈরি হলো, কিন্তু সেই পরিস্থিতিতেও আমরা পুলিশকে সেই মারামারির দৃশ্য দাঁড়িয়ে দেখলাম। এরকম কেন হচ্ছে, কেন সরকার এদেরকে প্রশ্রয় দিয়েছিল, সেই প্রশ্নগুলো উত্থাপিত হচ্ছে এখন আরও বেশি জোরে সোরে যখন গতকালকের এই ঘটনাটা ঘটে। কি হয়েছিল আদতে সেখানে, কেন নির্বিকার সরকার, একটু বোঝার চেষ্টা করবো এই ভিডিওতে। বলছিলাম শাহবাগে যে অরাজক কাণ্ড কারখানা হলো সেটি হতে দেয়া হলো কেন। একটি ভিডিও ভাইরাল হয়েছিল, যে প্রসঙ্গটা ইচ্ছা করেই আমরা আলোচনায় আনিনি, কিন্তু এখন বোধহয় সেই প্রসঙ্গটা আলোচনায় আনা প্রয়োজন। একটি ভিডিও ভাইরাল হতে দেখা গেছে, সেখানে ওই অবরোধ যারা করেছিল তাদেরই কয়েকজন গণমাধ্যমের কাছে বলছে যে তারা নাকি প্রধান উপদেষ্টার কার্যালয়ে গিয়েছিলেন, সেখানে তাদের সঙ্গে কথা বলা হয়নি, প্রধান উপদেষ্টার পিএস নাকি তাদেরকে বলেছে যে এখানে কথা বলে হবে না, তোমরা শাহবাগ যে অবরোধ করো। এই কথা যে বা যারা বলল তাদেরকে কেন সরকার জবাবদিহির আওতায় আনলো না? সরাসরি প্রধান উপদেষ্টার পিএসকে দোষারোপ করা হলো যে তিনিই বলেছেন এই অবরোধটা করতে। পিএসসির কি বলার কথা এই অবরোধ করতে, যে তোমরা যে শাহবাগ অবরোধ করো, এই কথা কি বলার কথা? যদি বলে থাকেন তাহলে তিনি অবশ্যই অন্যায় করেছেন। আর যদি এই কথা যারা ছড়িয়ে দিল এবং মিডিয়ার মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা ভাইরাল হলো সেটা যদি মিথ্যা হয়ে থাকে তাহলে সরকারের অবশ্যই এই ব্যাপারে পদক্ষেপ নেওয়ার দরকার ছিল, কিন্তু সরকার সেটাও নেয়নি। গত পরশুদিন আমরা কি দেখেছি, অরাজক পরিস্থিতি, হাজার হাজার লক্ষ লক্ষ যানবাহন আটকে তারা সারাদিন সারা রাত সেখানে অবস্থান করেছে। আজকে দেখেছি তারা রাস্তা আটকে রেখে একেবারেই পাশে মসজিদ থাকা সত্ত্বেও তারা রাস্তায় ত্রিপল বিছিয়ে রাস্তায় নামাজ পড়েছে, এরকম দৃশ্য দেখেছি। রাতে সবাই মিলে খাওয়া দাওয়া করছে, গত রাতে খাওয়া দাওয়া করছে, এরকম ভিডিও চিত্র ছড়িয়ে পড়েছে। এদেরকে খাবার সাপ্লাই দিচ্ছে কে, এদেরকে পানি সাপ্লাই দিচ্ছে কে, এদেরকে শেল্টার দিচ্ছে কে, এই প্রশ্নটা উঠেছে বারবার। কিন্তু গতকালকে যখন আর এক দল জুলাই যোদ্ধা, যারা দাবি করছেন তারা সত্যিকারের জুলাই যোদ্ধা, আবার যারা পরশুদিন থেকে অবরোধ করছে তারাও দাবি করছে তারা সত্যিকারের জুলাই যোদ্ধা, কিন্তু গতকালকে আর এক দল জুলাই যোদ্ধা যেয়ে তাদেরকে মারপিট করলো, সেখানে সংঘর্ষের ঘটনা ঘটলো, মারামারি হলো এবং তাদের মঞ্চ ভেঙে দেয়া হলো। এই ব্যাপারটা পুলিশের সামনেই ঘটেছে, পুলিশ নির্বিকার দাঁড়িয়ে দেখেছে। 2 দিন যে অবরোধ করে রাস্তা আটকে দেওয়া হলো, পুলিশ কোনো ভূমিকা পালন করেনি। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দেখেছি তাদের সঙ্গে গিয়ে খোশ গল্প করতে, মানে তাদেরকে বোঝানোর একটা প্রক্রিয়া হচ্ছে। এদের এই এনসিপি দলটা হচ্ছে একটা আন্ধা, তারা বিভিন্ন বক্তব্যের মাধ্যমে আওয়ামী লীগকে লাথি মারার চেষ্টা করছে। তারা মনে করছে আওয়ামী লীগ মরে গিয়েছে, আওয়ামী লীগ নিশ্চিহ্ন হয়ে গিয়েছে, আওয়ামী লীগের কবর রচনা হয়ে গিয়েছে, কিন্তু তারা তো আন্ধা, তারা তো চোখে দেখে না যে আওয়ামী লীগের যে কিছুই হয়নি। এখন এই চুনুপুটি দলের এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের কান্নাকাটি শুরু হয়ে গিয়েছে।
সে বক্তব্যে বলা শুরু করে দিয়েছে কোনোভাবেই সেনাবাহিনীকে ক্ষমতা নিতে দেওয়া যাবে না। এটা বলার মানে কি? সেনাবাহিনী 2-1 দিন আগে বলেছিল যে এখন আর এনসিপির নেতাদেরকে কোনো সমাবেশে প্রটোকল দেওয়া হবে না। সেই ঘোষণা আসার পরপরই তাদের মনে একটা ভয়ভীতি তৈরি হয়ে যায়। দেশে যে গোলযোগ আমরা সৃষ্টি করে রেখেছি, দেশে যে আমরা মব সৃষ্টি করে রেখেছি, সেনাবাহিনী কি ক্ষমতা নিয়ে ফেলে নাকি? সে কারণে সেনাবাহিনীকে আগাম বার্তা দেওয়ার জন্য সে বলছে কোনোভাবে সেনাবাহিনীকে ক্ষমতা নিতে দেওয়া যাবে না। আরে ভাই, তুমি কে? সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্টের পরবর্তী সময় সেনাবাহিনী ঠিকই ক্ষমতা নিয়ে নিত, কিন্তু ক্ষমতা নেয়নি, বরং তোমরাই ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা চেয়ারে বসিয়েছ। কিন্তু এখন সেনাবাহিনী বুঝতে পেরেছে সেনাবাহিনী সেটা ভুল ছিল ডিসিশনটা, যে ক্ষমতা না নেওয়া। এখন যে এক্সপেকটেশন ছিল ডক্টর ইউনূস সরকারের প্রতি সেনাবাহিনী, সেটা তো ফুলফিল আপ হয়নি, বরং এই 11 মাস সেনাবাহিনীকে গোলামের মতো খাটানো হয়েছে তোমাদের সিকিউরিটি দেওয়ার জন্য, এবং বিভিন্ন ক্ষেত্রে সেনাবাহিনীকে ইউজ করানো হয়েছে। এখন সেনাবাহিনীর ইমেজ সংকটে পড়ে গিয়েছে, জনগণ সেনাবাহিনীর সাথে আনসারের মতো ট্রিট করতেছে, এবং তোমাদের প্রোটোকল দেওয়ার কারণে জনগণ এখন হাসাহাসি করতেছে যে সেনাবাহিনী হচ্ছে এনসিপির দল। এখন তোমরা কান্নাকাটি করে কোনো লাভ নাই। সেনাবাহিনীর মধ্যে অনেক বিভক্তি আছে, অনেক ভাগ আছে। হয়তো এখনো চেইন অফ কমান্ড ঠিক আছে বিদে ওয়াকারুজ্জামান সেনাবাহিনীকে কন্ট্রোল করে রাখতে পেরেছে, কিন্তু সাধারণ জনগণ ফুসে উঠেছে সেনাবাহিনীর উপর। সেনাবাহিনী শুধু এনসিপির দল না, ডক্টর ইউনূসের দল না, সেনাবাহিনী সারা বাংলাদেশের একটি বাহিনী এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রতীক। তাই এই সেনাবাহিনী কোনো ডিসিশন নেওয়ার আগে অনেক কিছু চিন্তা ভাবনা করে ডিসিশন নিতে হয় বা নিতে হবে। তাই সেনাবাহিনী যদি মনে করে দেশের এই ক্রান্তি লগ্নে অন্তত প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের থেকেও আমরা দেশকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবো, সঠিকভাবে পরিচালনা করতে পারবো, এবং দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগবে না, দেশে মব হবে না, অন্তত আমরা 1-2 বছর শাসন করে দেশে একটি তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচনকালীন একটি নির্বাচন দিতে পারবো গ্রহণযোগ্য মূলক। এখন যদি ইনক্লুসিভ ইলেকশন ডক্টর ইউনূস দিতে না পারে, বায়াস্ট একটা ইলেকশন, সাজানো ইলেকশন ডক্টর ইউনূস দিতে চাই, সেনাবাহিনী যদি সেখানে বাধা হয়ে দাঁড়ায়, তাহলে কি ইলেকশন হবে সহযোগিতা না করলে? কখনোই হবে না। আর ডক্টর ইউনূস নির্বাচন দিতেও ইচ্ছুক না, আর ডক্টর ইউনূস নির্বাচন দিয়েও আমার থেকে মনে হয় যেতে পারবে, সেটাও মনে হচ্ছে না। তাই সেনাবাহিনী যদি ক্ষমতা নিয়ে নেয় আমরা অবাক হব না। কিন্তু ওয়াকারুজ্জামানের কিছু কথাবার্তা দেখে, ওয়াকারুজ্জামানের মতদর্শ দেখে মনে হয় না সেনাবাহিনী ক্ষমতা নেবে। কারণ ওয়াকারুজ্জামান এমন একজন মানুষ, সে একটু জামাত ঘেঁষা মনে হয় আমার। সেই কারণে সেনাবাহিনী ক্ষমতা নিলে জামাতের কোনো লাভ হবে বা এনসিপির লাভ হবে সেটা আমার মনে হয় না। আওয়ামী লীগ একটু প্লাস পয়েন্টে থাকতে পারে। তাহলে ওয়াকারুজ্জামান তাহলে সেনাবাহিনী ক্ষমতা কেন নিবে? এটা একটা প্রশ্ন হতে পারে। নাকি সেনাবাহিনীর মধ্যে কু হবে, তারপরে সেনাবাহিনী ক্ষমতায় নিবে? এখানে অনেক আলোচনা আছে, অনেক কাহিনী আছে, এত গভীরে এখন যাওয়ার দরকার নেই। সময় হলে জনগণ সকল কিছুই দেখতে পাবে। তাই নাহিদ ইসলামের কান্নাকাটি দেখে মনে হচ্ছে তাদের পরিসর অনেক ছোট হয়ে যাচ্ছে। আস্তে আস্তে করে সেনাবাহিনী প্রোটোকল দেওয়া বন্ধ করে দিচ্ছে, কিছুদিন পরে পুলিশও প্রোটোকল দেওয়া বন্ধ করে দিবে, কারণ তারা তো সরকারি দল না, তাদেরকে এত প্রোটোকল দেওয়ার কি আছে? হয়তো বা সমাবেশ করবে পুলিশ, ওইখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে কিনা সেটার ব্যাপারে দেখবে, তাছাড়া আর কিছুই না। তাই কান্নাকাটি করে লাভ নাই। যা টাকা কামানোর কামিয়ে নিয়েছো, পেটও ভালোভাবে ফুলিয়ে নিয়েছো, দেশের বাইরে অনেক টাকা পাচার করে নিয়েছো, আবার একটা চুরুপুটি রাজনৈতিক দলের আহ্বায়ক হয়ে গিয়েছো। এমন ভাব ভঙ্গি দেখাও আগামীতে তুমি প্রধানমন্ত্রী, তোমার দল 300 আসন পাবে, সারা বাংলাদেশ শাসন করবে। এগুলা স্বপ্নই সম্ভব। আর তোমাদের যেসব কার্যকলাপ স্বপ্ন মনে, এগুলো সম্ভব হবে না। স্বপ্ন এইসব কিছু তোমাদের আকাশ কুসুম ব্যাপার, স্বপ্ন আসবে না, কারণ তোমরা তো মেম্বার হওয়ার যোগ্যতায় রাখো না। আর সেখানে তোমরা হবা মেম্বার অফ পার্লামেন্ট। হ্যাঁ, জামানত বাতিল হয়ে যাবে প্রত্যেকটা আসনে যারাই দাঁড়াবা। এটাই হচ্ছে বাস্তব প্রেক্ষাপট এখন বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষ তোমাদের প্রতি কি পরিমাণ ক্ষেপে আছে রাজপথের মধ্যে, তোমরা পুলিশের বেকিং। দর্শক, আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে। অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে, দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করতেছে, এবং তাদের মন্তব্যগুলো দেখে আমরা অনেক কিছু বুঝতে পারি দেশের মধ্যে কি হচ্ছে এবং দেশের পরিস্থিতিটি কোন দিকে যাচ্ছে। দর্শক শ্রোতা, এখানে কিন্তু বিশেষ করে আওয়ামী লীগের বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়, সমন্বয়কদের বিষয়ে কথা হয়, আওয়ামী লীগ কর্মীরা তারা যে বিভিন্ন পরিকল্পনা করতেছে, একটা প্রস্তুতি নিচ্ছে, দেশের মধ্যে যা যা করতেছে এগুলো নিয়ে কথা হয়েছে। গাইজ, এই বিষয়গুলোর সাথে আপনারা একমত পোষণ করেন নাকি দ্বিমত পোষণ করেন? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু
দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি। এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায়। ধন্যবাদ।